ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা আজকে পড়ব প্রথম অধ্যায় দণ্ডবিধি আইন 1860 সালের আইন। দণ্ডবিধি আইন কত সালের আইন জানেন? 1860 1860। সালের আইন। আর আমরা আগে পড়ছিলাম ফৌজদারি 1898। 1860 সালের আইন। 1860 সালে যখন দণ্ডবিধি আইনটা হয় তখন ছিল 45 নং আইন। এই আইনে মোট অধ্যায় আছে 23টি। মোট অধ্যায় 23টি। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন কত নং আইন ছিল? 5 নং আইন। আর দণ্ডবিধি 45 নং আইন। 1860 সালের 45 নং আইন। এর বেশি কিছু পড়ার দরকার নাই। ধারা 1। আগেই বলছিলাম যত প্রকারের ধারা আছে প্রত্যেকটা ধারাতেই এক ধারায় বলা আছে ওই আইনের অর্থাৎ ওই আলোচ্য আইনের পরিচিতি। পরিচিতি, সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতার সীমা, কোথায় কোথায় কার্যকর হবে, এগুলা বিষয়ে বিস্তারিত বর্ণনা করা আছে প্রত্যেকটা আইনের ধারা 1-এ। তাহলে ধারা 1, 1 থেকে 5 পর্যন্ত প্রথম অধ্যায়। ধারা 1, 1 থেকে 5, 5 পর্যন্ত অধ্যায় 1। মোট অধ্যায় আছে 23টি। 23 অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায় আছে ধারা 1 থেকে ধারা 5। ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম ও কার্যকারিতার সীমা। এই আইন 1860 সালের দণ্ডবিধি আইন নামে পরিচিত হবে এবং ইহা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। অর্থাৎ বাংলাদেশের যে সীমানা আছে, যে অঞ্চল আছে, এই সীমার জন্য বা অঞ্চলের জন্য কি হবে? কার্যকর হবে। ধারা 1। ধারা 2। ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। ধারা 2। তাহলে দুই ধারায় বলা আছে কি, বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার দণ্ড কি হবে। কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে আলোচ্য আইনের পরিপন্থী অর্থাৎ দণ্ডবিধি আইনের পরিপন্থী যদি কোনো কাজ করে অথবা কোনো কাজ করা থেকে বিরত থাকে, কোনো কাজ করা থেকে বিরত থাকে যা আইন অনুসারে অপরাধ। অর্থাৎ দেখা গেল কোনো মানুষকে, যেমন আমরা এর আগে পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা, জনগণ সাহায্য করতে বাধ্য, জনগণ সাহায্য করতে বাধ্য, আবার জনগণ সাহায্য করতে বাধ্যও না। এখন বলা আছে জনগণ সাহায্য করতে বাধ্য কিন্তু জনগণ সাহায্য করলো না, সেক্ষেত্রে কি হবে? জনগণ অপরাধী হবে। ধারা কত? 187। ঠিক আছে। ঠিক সেম এই আইনে যা করলে অপরাধ আর যা না করলে অপরাধ, মানে যেটা করার কথা ছিল কিন্তু করে নাই সেটাও অপরাধ। তাহলে এরূপ যদি কোনো কাজ কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তি এই আইন অনুসারে দণ্ডিত হবে। ধারা 2। এবং সেই অপরাধটা কোথায় হতে হবে? বাংলাদেশের অভ্যন্তরে হতে হবে। এগুলার কাজ নাই। এই ধারা 1, 2, 3 এগুলার কোনো কার্যকারিতা নাই। ঠিক আছে, মানে কোনো প্রয়োজন নাই। কার্যকারিতা আছে, কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। এগুলা পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য আসতে পারে, তাছাড়া আসার সম্ভাবনা নাই। বড় প্রশ্ন আসবে না, শর্ট প্রশ্ন আসবে না। তাহলে ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে এই আইনের পরিপন্থী কোনো কাজ করলে অথবা এই আইন অনুসারে বা এই আইনের নির্দেশ মোতাবেক কোনো কাজ যদি না করে সেই ব্যক্তি এই আইন অনুসারে দণ্ডিত হবে। অর্থাৎ যে কাজ করা অথবা কাজ করা থেকে বিরত থাকা চোখে আইনের চোখে কি? অপরাধী। তাহলে কোনো ব্যক্তি যদি এই আইন অনুসারে কোনো কাজ করে
অথবা কোনো কাজ করা থেকে বিরত থাকে যা অপরাধ হিসেবে গণ্য হয়, তাহলে এরূপ যদি কোনো কাজ করে বা করা থেকে বিরত থাকে তাহলে ওই ব্যক্তি দণ্ডবিধি আইন অনুসারে কি হবে, অপরাধী হবে এবং দণ্ডিত হবে। ধারা 2। ধারা 3-এ বলা হয়েছে বাংলাদেশের বাহিরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের দণ্ড। কত ধারায় বলা আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারায়। কোথায়? 88। 88 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে অপরাধ করে অথবা বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ অথবা উড়োজাহাজে অপরাধ করে তাহলে সে অপরাধটি দেশে হয়েছে বলে গণ্য হবে এবং সেই অপরাধের কি করা যাবে, বিচার করা যাবে। সেই অপরাধের বিচার করা যাবে। তাহলে এখানে বলা হয়েছে কি, বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধটা বাংলাদেশের বাহিরে সংঘটিত হয়েছে কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের দণ্ড। কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করলে যেভাবে বিচার করা হয় সে ব্যক্তি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ করলে ঠিক একইভাবে বিচার করা হবে। মানব পাচার আইনে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের 5-এর 2 ধারা, 5-এর 2 ধারা যদি ফৌজদারি কার্যবিধি দেন তাহলে 88 ধারা, ফৌজদারি কার্যবিধির 88 ধারা। তাহলে এক ধারায় বলা আছে দণ্ডবিধি আইনের পরিস্থিতি এবং দণ্ডবিধি আইন সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে বা এর কার্যকারিতার সীমা সমগ্র বাংলাদেশের যে কোনো অঞ্চলে কার্যকারিতা করা যাবে, কার্যকর করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পঞ্চগড়ে অপরাধ করে বা খাগড়াছড়ি অপরাধ করে অথবা দক্ষিণ অঞ্চলে দেখা গেল যে বরিশাল, মাগুরা, ভোলা কোনো একটা জেলায় কোনো একটা অঞ্চলে অপরাধ করলো, তাহলে সেই ব্যক্তি কি করলো, এই দণ্ডবিধির 1 ধারা অনুযায়ী সে অপরাধ করলে এই দণ্ডবিধি আইনটা কি হবে, ওই জায়গার জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ বাংলাদেশের যে সীমানা আছে, এখন সীমানা কতটুকু? আগে ছিল কত, 1,75,000। এখন কত বর্গ কিলোমিটার আছে? এখন আরো একটু বৃদ্ধি পাইছে। এই যতটুক এলাকা আছে এই এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সেই ব্যক্তি কি হবে, এই আইন অনুসারে অর্থাৎ দণ্ডবিধি আইন অনুসারে দণ্ডিত হবে। আর 3 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে অপরাধ করে কিন্তু সেই অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেশে অপরাধ করার পর যেভাবে বিচার করা হয় বা বিচার করা যায় ঠিক সেম যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। ধারা 3। মানব পাচার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের 5-এর 2 ধারা, ধারা 5-এর 2 বলা আছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে, আইন অনুসারে বাংলাদেশে তার বিচার করা যাবে। ধারা 3 মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারা 5-এর 2, ধারা 5-এর 2। এখানে আর লাগবে না, আমরা যাব 2য় অধ্যায়। তাহলে প্রথম অধ্যায়ের 1, 2, 3 ধারা, 1, 2, 3, 5 পর্যন্ত আছে। আর দ্বিতীয় অধ্যায় ধারা 6 থেকে ধারা 52 ক পর্যন্ত, ধারা 6 থেকে ধারা 52 ক। দ্বিতীয় অধ্যায়ে আমরা যাব ধারা 12 জনসাধারণ। ধারা 12 লাগে না, এগুলা লাগে না, শুধু মাথায় একটু নিয়ে রাখেন, কাজে লাগতে পারে। জনসাধারণ 12 ধারায় বলা আছে জনসাধারণ। জনসাধারণ বলতে কি বোঝেন? জনগণ বলতে যে কোনো শ্রেণীর জনগণ বা যে কোনো সম্প্রদায়কে বোঝায়। এর কোনো ব্যাখ্যাও নাই, কোনো সংজ্ঞাও নাই। কোনো সংজ্ঞাও নাই। তাহলে জনগণ বলতে কি বোঝায় বা জনসাধারণ বলতে কি বোঝায়? জনসাধারণ বলতে বোঝায় যে কোনো শ্রেণীর জনগণ বা যে কোনো সম্প্রদায়কে বোঝায়, যে কোনো সম্প্রদায়কে জনগণ বোঝায়। ধারা 12। তাহলে 1 ধারায় বলা আছে ধারা 1-এ বলা আছে পরিচিতি
সেই সাথে কার্যকারিতার সীমা। ধারা 2, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তি এই আইন অনুসারে দণ্ডিত হবে। ধারা 3 বলা আছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। বাংলাদেশে যদি কোনো ব্যক্তি বসে থেকে যদি বাংলাদেশে অবস্থান করে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সেই ব্যক্তির অপরাধ করলে যেমন বিচার করা যায়, ঠিক সেম যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশেও করা যাবে। ধারা 3, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ধারা 5-2। একটু শুধু নলেজে নিয়ে রাখেন, এই সংযুক্ত যে ধারাগুলো আছে এর সাথে ধারা মানব পাচার অপরাধ প্রতিরোধ ও দমন আইন ধারা 5-2 একটু নলেজে দিয়ে রাখেন, পরে পড়তে সুবিধা হবে। ধারা 12, ধারা 12, ধারা 12তে বলা আছে কি, জনগণ। জনগণ বলতে কি বুঝি? আম জনতা। ঠিক আছে, জনগণ আম জনতা। জনগণের নির্দিষ্ট কোনো সংজ্ঞাও নাই, নির্দিষ্ট কোনো ব্যাখ্যাও জনগণের নাই। জনগণ বলতে যে কোনো শ্রেণীর সম্প্রদায়কে বোঝায়, বা যে কোনো শ্রেণীর জনগণকে বোঝায়, বা জনসাধারণ বলতে যে কোনো শ্রেণীর জনগণ বা জনসাধারণকে বা যে কোনো সম্প্রদায়কে বোঝানো হয়। ধারা 12। ধারা কত? ধারা 12। ধারা 14, রাষ্ট্রের কর্মচারী। ধারা 14, রাষ্ট্রের কর্মচারী বলতে কি বোঝায়? সরকারের অধীনে নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলে। এখন সরকার বলতে কি বোঝায়? সরকার 17, আগে সরকারটা আমরা বুঝি। সরকার বলতে কি বোঝায়? বাংলাদেশ বা বাংলাদেশের কোন অংশে কার্যনির্বাহী শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। ধারা 17। এখানে সরকার শব্দটি একটি বিশাল শব্দ। ইহা দ্বারা শুধু মন্ত্রী বোঝায় না, যারা আইন দ্বারা নির্বাহী দায়িত্ব পালন করে বা নির্বাহী দায়িত্ব পরিচালনা করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, তারাই সরকার বলে গণ্য হবে। এখন আপনি যদি মনে করেন যে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরাই সরকার না। সরকার যারা আইন বলে ক্ষমতাপ্রাপ্ত, যারা নির্বাহী দায়িত্ব পরিচালনা করে ক্ষমতাপ্রাপ্ত আছেন, তাদেরই সরকার হিসেবে গণ্য করা যায়। এখানে আপনি মনে করতে পারেন রাষ্ট্রের বিচার বিভাগ ও আইন প্রণয়ন বিভাগকে সরকার বলা যায় না। ঠিক আছে, তাহলে সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে বোঝায় বাংলাদেশে বা বাংলাদেশের কোনো অংশে, বাংলাদেশে অথবা বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা সরকার বলতে শুধু মন্ত্রীকে বুঝাইতে পারি না, প্রধানমন্ত্রীকে বুঝাইতে পারি না, রাষ্ট্রপতিকে বুঝাইতে পারি না। যারা আইন দ্বারা নির্বাহী দায়িত্ব পরিচালনা করেন, যারা আইন দ্বারা নির্বাহী দায়িত্ব পরিচালনা করেন বা পরিচালনা করতে ক্ষমতাপ্রাপ্ত, তাদেরকে কি বলা হয়? সরকার বলা হয়। ধারা 17। তাহলে ধারা 17 আর ধারা 14তে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী। তাহলে সরকারের অধীন যারা নিযুক্ত বা সরকারের অধীনে যারা কর্তব্য পালন করে, বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে, এই সকল কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলে। ধারা 14। ধারা 14, তাহলে ধারা 1-এ বলা হয়েছে অত্র আইনের পরিস্থিতি কার্যকারিতার সীমা। ধারা 2-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করে তাহলে তার বিচার করা যাবে, তিনি দণ্ডিত হবেন, তার অপরাধের শাস্তি তিনি পাবেন। ধারা 2। ধারা 3-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। যেরূপ কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে যদি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে বা অন্য কোনো অপরাধজনক কাজ করে, তার বিচার যেমন বাংলাদেশের আদালতে পরিচালনা করা যায়,
ঠিক সেম, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে মনে করতে হবে যে ওই ব্যক্তি বাংলাদেশের বাইরে বসে যদি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, অন্য কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধটি বাংলাদেশে সে অবস্থান করে করছে বলে মনে করতে হবে বা গণ্য করতে হবে, এবং সেই অপরাধের বিচার বাংলাদেশে যেরূপ করা হয় ঠিক সেম একই আদালতে করা যাবে। সেই বিচার কি করা যাবে, বাংলাদেশে অপরাধ করছে বলে মনে করে বা গণ্য করে সেই অপরাধের বিচার করা যাবে। ধারা 3, মানব পাচার অপরাধ প্রতিরোধ ও দমন আইন, ধারা 5-2। ধারা 12তে বলা হয়েছে জনগণ, জনগণ বলতে বোঝায় সাধারণ জনগণ বা যে কোনো সম্প্রদায়কে জনগণ বা জনসাধারণ বোঝায়। ধারা 14 বলতে বোঝায় রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী বলতে কি বোঝায়, যারা সরকারের আন্ডারে বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন সে সকল কর্মকর্তা বা কর্মচারীদের রাষ্ট্রের কর্মচারী বলে। তাহলে সরকার বলতে কি বোঝায়, ধারা 17, সরকার বলতে বোঝায়, সরকার বলতে বোঝায় বাংলাদেশ বা বাংলাদেশের কোনো অংশে, বাংলাদেশ বা বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তি বর্গকে বোঝায়। এক বা একাধিক ব্যক্তিও হতে পারে, অথবা একজন ব্যক্তিও হতে পারে। সরকার, একজন ব্যক্তিও সরকার হতে পারে। তাহলে বাংলাদেশ বা বাংলাদেশের কোনো অংশে বা কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো অংশে কার্যনির্বাহী শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে সরকার বলে। ধারা 17, ধারা 17 এমসিকিউ আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে। সরকার বলতে কি বোঝায়, সরকার কাকে বলে? সরকার বলতে শুধু আমরা মন্ত্রী এমপি এদেরকেই বোঝায় না, এরাই সরকার না, এদের বাইরেও যারা কার্যনির্বাহী দায়িত্ব পালন করেন তারাও সরকার, তারাও সরকার। ধারা 17, আর এই সরকারের আন্ডারে অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে যারা কাজ করেন সে সকল কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলে। ধারা 14, দণ্ডবিধি কি বোঝা যায়? বুঝতে পারলে খুবই সহজ, যদি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য কঠিন হবে। বোঝা যায় স্যার। তাহলে ধারা 1, অত্র আইনের পরিস্থিতি এবং কার্যকারিতার সীমা। ধারা 2, যদি কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে অপরাধ করে তাহলে সেই অপরাধের জন্য তিনি কি হবেন, দণ্ডিত হবেন, তিনি অপরাধী হবেন, তার বিচার করা যাবে। ধারা 2। ধারা 3 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে কোনো অপরাধ সংঘটন করেন তাহলে সেই অপরাধের বিচার এই আইন অনুযায়ী করা যাবে এবং সেই ব্যক্তি কি হবেন, দণ্ডিত হবেন। ধারা 3, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। ধারা 5-2। ধারা 12তে বলা স্যার, এই হয়েছে যে জনগণ। ধারা 14তে বলা হয়েছে দণ্ডবিধি রাষ্ট্রের কর্ম। দণ্ডবিধি চিনে যায় যে বাংলাদেশের বাইরে অপরাধ করলে তারে বিচার করা যাবে, লোকটা তো বাংলাদেশে আসার পরে তার বিচারটা করা হবে, তাই না? অবশ্যই বাংলাদেশে আসার পরে, বাংলাদেশ না আসলে আপনি অপরাধের বিচার করবেন কিভাবে? ধারা 88-তে কি বলা আছে, যেখানে সে অবস্থান করবে, বাইরে অপরাধ করে যদি দেশে যেখানে এসে সে দাঁড়াবে, নামবে, যে অবস্থান করবে সেখানেই মনে করেন যে অপরাধটা সংঘটিত হয়েছে মর্মে তার বিচার করা যাবে। তার মানে ওই আদালতে, অর্থাৎ সেখানে যে যেখানে তিনি দাঁড়াবেন, যদি শাহজালাল এয়ারপোর্টে যদি আসেন, অথবা দেখা গেলো চট্টগ্রাম এয়ারপোর্টে বা বন্দরে যদি নামেন, যেখানে নামবেন সেখানেই সে অপরাধটা করছে বলে কি হবে, গণ্য হবে। মনে আছে? মনে এবং আছে স্যার। সেখানেই তার অপরাধের কি করা যাবে, বিচার করা যাবে। সেখানেই তার অপরাধের বিচার করা যাবে। ধারা কত, 88? তার 88। মনে আছে? বাংলাদেশের বাইরে কিন্তু আপনার অপরাধ করছে। অপরাধটা হবে দণ্ডবিধি আইনে, কিন্তু বিচার পদ্ধতি মনে আছে? বিচার পদ্ধতি, তল্লাশির পদ্ধতি, অর্থাৎ পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, আদালত, বিচার, বিচারক কিভাবে কার্য পদ্ধতি পালন করবেন, কিভাবে বিচার পদ্ধতি করবেন, অনুসন্ধান করবেন, তদন্ত করবেন, তল্লাশি করবেন, ঠিক আছে, সকল কার্যক্রম হবে আপনার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী। সেই জন্য ফৌজদারি কার্যবিধি আইনকে বলা হয়েছে পদ্ধতিগত আইন। আপনি, আমি, বিচারক, ম্যাজিস্ট্রেট কে কি পদ্ধতি পালন করবে, জনগণ কি পদ্ধতি অবলম্বন করবেন, এই সকল পদ্ধতির কথা বলা আছে কোথায়, পুরা ফৌজদারি কার্যবিধি আইনে। অপরাধ করছেন আপনি বাইরে, অপরাধটা আপনার দণ্ডবিধি 3 ধারা অনুযায়ী হয়েছে। এখন অপরাধ যদি দণ্ডবিধি 3 ধারায় শুধু বলা আছে অপরাধের বিচার করা যাবে, কিন্তু অপরাধটা আপনি দেশের বাইরে চুরি করছেন, এখন অপরাধটা দেশে হবে কত, 300
78, 79, 80, 81 এই সকল ধারায় অপরাধ হবে। এই সকল ধারার অপরাধটা বিচার কোথায় করা যাবে? বিচার ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা অনুযায়ী আপনি যেখানে অবস্থান করবেন, যেখানে নামবেন, যেখানে থাকবেন, সেখানেই কি হবে? অপরাধটা করছেন বলে গণ্য হবে, এবং সেখানেই কি করা যাবে? সে আদালতেই আপনার অপরাধের অনুসন্ধান এবং বিচার কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। ধারা 88 ফৌজদারি কার্যবিধি আইনের দণ্ডবিধির ধারা 3 মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারা 5-2। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? ওই ব্যক্তি যদি দেশেই না আসে, তার তো অপরাধের বিচার হবে না, তার অপরাধের বিচার আপনি করতে পারবেন না। আপনার অপরাধ, দেখেন অনেক সময় অপরাধ করে কি করে, দেশের বাইরে চলে যায়। অপরাধের ওই যে অনুপস্থিতিতে বলা আছে না, যে আসামি যদি অনুপস্থিত থাকে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 339-এর খ, এখন একজন অপরাধীর মৃত্যুদণ্ড দিলেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, কার্যকরী করবেন কিভাবে? সে তো দেশের বাইরে। ওই যে আপনার ইন্টারপোলের মাধ্যমে, বিভিন্ন ইয়ার মাধ্যমে কি করা হয়, বিভিন্ন ওই যে এই দেশের আসামি, ওই দেশের আসামি, দুই আসামিকে কি বলে এটা, ভুলে গেছি। যে আসামি দুই দেশে হস্তান্তর যে করা হয়, যে আপনি আমাকে একটা দেন, আমি আপনাকে একটা দিতেছি, এই করেন পাঁচটা, সেই দেন পাঁচটা, ঠিক আছে। এইভাবে যে আসামিগুলা যে নিয়ে আসা হয়, এবং তারপর কি করা হয়, বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হয়। বিচার কার্যক্রম আগেই সম্পূর্ণ হয়, কিন্তু যে দণ্ড দেওয়া হয় সে দণ্ড কার্যকর করা হয়। কথা বুঝতে পারছেন? এখন অপরাধ একজন বাইরে করছে, সে যদি দেশে যদি না আসে, তাহলে সে অপরাধের বিচার করা সম্ভব না। যখন অপরাধের বিচার করে সে দেশে আসবে, ওই দেশ থেকে যদি কোনো পরোয়ানা আসে, সমন আসে, সে পরোয়ানা সমন আবার কার্যকর করা যাবে ধারা 93 মোতাবেক। আর বোঝার তো কোনো উপায় নাই, আপনি দেশ থেকে আসছেন, অন্য একটা দেশ থেকে আসছেন, তবে হ্যাঁ, যদি আপনি চোরাচালানি করে আসেন, কোনো স্বর্ণ নিয়ে আসেন, কোনো মাদক দ্রব্য নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনি যেখানে ধরা পড়বেন, সেখানেই কি অপরাধটা সংঘটিত হয়েছে মর্মে গণ্য করা যাবে, এবং সেখানেই কি করা যাবে, সেই এলাকায় বা সেই থানায় কি করা যাবে, মামলা রুজু করা যাবে। কথা বুঝতে পারছেন? সেই জন্য বর্ডার এলাকায় যে মাদক দ্রব্য যে অপরাধগুলা, এগুলা বর্ডার এলাকার যে থানাগুলা থাকে, সেখানে কিন্তু আপনার ভালো ইয়া হয়, মামলা হয়। এই মামলাগুলা আপনার যেখানেই এই অপরাধগুলা হবে, সেখানেই কি হবে, এই অপরাধগুলার অনুসন্ধান করা যাবে এবং বিচার করা যাবে। ধারা 88 দণ্ডবিধির ধারা 3 মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারা 5-2। এখন কি বোঝা গেল? ক্লিয়ার না কোনো সমস্যা হয়? বুঝতে পারছি স্যার। তাহলে ধারা 12 জনগণ, ধারা 14 রাষ্ট্রের কর্মচারী, ধারা 17 সরকার, সরকারের আন্ডারে যারা কাজ করে সে সকল কর্মকর্তা বা কর্মচারীকে কি বলা হয়, রাষ্ট্রের কর্মচারী। সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে বোঝায় যারা কার্যনির্বাহী দায়িত্ব পালন করেন বাংলাদেশ অথবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে। এছাড়া বাংলাদেশের মন্ত্রী, এমপি এদের ব্যতীত যারা কার্যনির্বাহী দায়িত্ব পালন করেন, অর্থাৎ কার্যাদি পালন করেন, তাদেরকে কি বলা হয়? সরকার বলা হয়। ধারা 17। ধারা 17, ধারা 19 জজ, জজ বা বিচারক। এখন জজ বলতে কি বোঝায়, জজটা কি, জজ কে, জজ কাদেরকে বলা হয়, কাদেরকে জজ হিসেবে আখ্যায়িত করা হয়? ধারা 19, জজ বলিতে কেবল সরকারিভাবে জজ আখ্যা প্রদত্ত প্রত্যেক ব্যক্তিকেই বুঝাইবে না, বরং যে কোনো আইনগত কার্য ব্যবস্থায় দেওয়ানি বা ফৌজদারি যাই হোক না কেন, চূড়ান্ত রায় বা আপিল না করা হইলে চূড়ান্ত গণ্য হইবে। এরূপ রায় বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত হইলে চূড়ান্ত গণ্য হইবে। এরূপ রায় প্রদান করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি অথবা আইন বলে ক্ষমতা প্রদত্ত যে কোনো ব্যক্তিকে বুঝাইবে। কি বুঝাইবে? জজ বুঝাইবে। তাহলে জজ বলতে কি বোঝায়, জজ বা বিচারক বলতে কি বোঝায়? কেবল সরকারি ভাবে নিযুক্ত ব্যক্তিকেই বোঝাবে না, যিনি বিচারক হিসেবে দেওয়ানি বা ফৌজদারি মামলার আইনগত কার্যক্রমে চূড়ান্ত রায় প্রদানে ক্ষমতাপ্রাপ্ত। কোন কোন আইনে? ফৌজদারি এবং দেওয়ানি মামলার, ফৌজদারি এবং দেওয়ানি মামলার যাবতীয় কার্যক্রম শেষে চূড়ান্তভাবে রায় প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত বা রায় প্রদান করতে পারেন। এবং ওই বিষয়ে যদি আপিল করা না হয়,
তার চূড়ান্ত রায় বলে যদি গণ্য হয়, তাহলে এরূপ প্রত্যেক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বিচারক বা জজ বলে। তাহলে বিচারক বা জজ বলতে কি বোঝায়? মোট কথা বিচারক বা জজ বলতে বোঝায় ফৌজদারি এবং দেওয়ানি অপরাধের যে মামলাগুলা হয়, সে মামলায় যে ব্যক্তি বা যে সকল ব্যক্তি ওই সকল মামলার আইনগত কার্যক্রম শেষে আইনগত কার্যক্রম শেষে উক্ত মামলার বা অপরাধের চূড়ান্ত ভাবে রায় প্রদান করতে সক্ষম বা রায় প্রদান করতে পারেন, এবং যে রায়ের বিরুদ্ধে আপিল করা না হলে যে রায় চূড়ান্ত বলে গণ্য হয়। এরূপ রায় প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে এরূপ রায় প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে বা ক্ষমতাপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে বিচারক বা জজ বলা হয়। ধারা 19। তাহলে জজ বলতে সাধারণত আমরা যাদেরকে বুঝি: সুপ্রিম কোর্টের জজ, দায়রা জজ, জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, সহকারী দায়রা জজ, সাব জজ, এদেরকে সাধারণত বিভিন্ন আইনানুগ কার্য ব্যবস্থায় কি করতে হয়, রায় প্রদান করার ক্ষমতা দেওয়া আছে, এদেরকেই জজ বলা হয়। কথা বোঝা গেল? জজ বলতে আমরা সাধারণত কাদেরকে বুঝি? সুপ্রিম কোর্টের জজ, দায়রা জজ, জেলা জজ, সহকারী জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ, সাব জজ, এই সকল ব্যক্তিকে এই সকল ব্যক্তিকে আমরা জজ হিসেবে গণ্য করি বা এদেরকেই জজ বলা হয়। এছাড়া সরকারিভাবে জজ হিসেবে আখ্যায়িত ব্যক্তিকেও জজ বলা যায়। যিনি দেওয়ানি মামলায় চূড়ান্ত রায় দিতে পারেন তাকে কি বলা যায়? জজ বলা যায়। যিনি ফৌজদারি মামলায় চূড়ান্ত রায় দিতে পারেন তাকেও জজ বলা যায়। যার রায় আপিল না করা হইলে চূড়ান্ত গণ্য হয়। যার রায় অর্থাৎ যে ব্যক্তি অপরাধের রায় দেওয়ার পর যে ব্যক্তির অপরাধের রায় দেওয়ার পর তার রায়ের বিরুদ্ধে যদি আপিল করা না হয়, তখন তার রায় যদি চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়, তাহলে সেই ব্যক্তিকে জজ হিসেবে আখ্যায়িত করা যায়। কথা বোঝা গেল? জজ বলতে কি বোঝায়? জজ বলতে বোঝায় যে সকল ব্যক্তি বা ব্যক্তিগণ দেওয়ানি এবং ফৌজদারি মামলার সকল কার্যক্রম শেষে রায় প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত, এবং যার রায়ের বিরুদ্ধে যদি আপিল করা না হয়, আপিল করা না হলে তার রায় যদি চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়, তাহলে এই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে জজ বা বিচারক বলা হয়। ধারা 19। আপনার বইয়ে যেগুলো দেওয়া আছে, বইয়ের ভিতরে একটু কঠিন ভাবে দেওয়া আছে, সহজভাবে শুধু মনে করবেন: যে সকল ব্যক্তি বা ব্যক্তিগণ বর্গ বা ব্যক্তিগণ কোন দেওয়ানি অথবা ফৌজদারি মামলার বিচার শেষে বা বিচার কার্যক্রম শেষে কি করতে পারেন, রায় প্রদান করতে পারেন, এবং যার রায়ের বিরুদ্ধে যদি আপিল করা না হয়, আপিল করা না হলে তার রায় যদি চূড়ান্ত হিসেবে গণ্য হয়, তাহলে এরূপ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে জজ বা বিচারক বলা হয়। ধারা 19। ধারা 19। তাহলে জজ বলতে কাকে বোঝায়? যিনি দেওয়ানি অপরাধের বিচার করতে পারেন বা দেওয়ানি মামলার বিচার করতে পারেন, যিনি ফৌজদারি মামলার বিচার করতে পারেন, তারপর যার রায়ের বিরুদ্ধে যদি আপিল করা না হয়, তার রায় যদি চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়, তিনি জজ। সরকার কর্তৃক আখ্যায়িত বা ব্যাখ্যায়িত ব্যক্তিকেও জজ হিসেবে গণ্য করা যায়। যার রায় কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত চূড়ান্ত রায় হিসেবে গণ্য করা হয়, তাকেও জজ বলে আখ্যায়িত করা যায়। ধারা 19। ধারা 19। তাহলে ধারা 1, ধারা 1-এ বলা হয়েছে
পরিচিতি এবং কার্যকারিতার সীমা, ধারা 2 দেশীয় অপরাধ, ধারা 3 দেশের বাইরে সংগঠিত অপরাধ, ধারা 12 জনগণ বা জনসাধারণ, ধারা 14 রাষ্ট্রের কর্মচারী, ধারা 17 সরকার, ধারা 19 জজ বা বিচারক, জজ অথবা বিচারক। ধারা 20 বিচারালয়, ধারা 20 বিচারালয় বলতে কি বোঝায়? বিচারালয়, বিচারক আমরা বুঝলাম, জজ বা বিচারক ধারা 19, কিন্তু বিচারালয় বলতে আমরা কি বুঝি? বিচারের স্থান, মোট কথা যেখানে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয় সে স্থানকেই বিচারালয় বলা হয়। এখন বইয়ের ভাষায় একটু বুঝি। বিচারক হিসেবে কাজ করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা বিচারক বা জজগণ বা বিচারক মণ্ডলী যে স্থানে বিচার কার্য পরিচালনা করেন সেই স্থানকে বিচারালয় বলা হয়। কি বলা হয়? বিচারালয় বলা হয়। বইয়ের ভাষায় কত কষ্ট, বইয়ের ভাষায় কত কষ্ট করে লেখা। বিচারালয় বলতে কি বোঝায়? আপনি আপনার মতো করে বলবেন, আপনার মতো করে উত্তর দেবেন, যতটুকু সুন্দর করে দিতে পারবেন ততটুকু আপনার মনে করেন যে আপনার ভাষায় দেবেন। বিচারালয় বলতে কি বোঝায়? বিচারকগণ যে জায়গায় বিচার কার্যক্রম সম্পূর্ণ করেন সেই স্থানকেই বিচারালয় বলা হয়। এখন আপনি একটু বুঝায় বলেন। বিচারক হিসেবে কাজ করার জন্য, বিচারক হিসেবে কাজ করার জন্য কোনো অপরাধের বিচার করার জন্য বিচারকগণ যে স্থানে তার কার্য সম্পাদন করেন বা কার্য পরিচালনা করেন বা যে স্থানে বিচার কার্য পরিচালনা করা হয়, বিচারকগণ করেন, বিচারমণ্ডলী করেন, জজ করেন, ব্যারিস্টার করেন, যে যাই করেন না কেন, যেখানে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয় সেই স্থানকে কি বলা হয়? বিচারালয় বলা হয়। তাহলে বিচারকগণ বা বিচারপতিগণ বা বিচারক মন্ডলীগণ, জজগণ বা জজ বিচার কার্যক্রম করার জন্য, বিচার কার্যক্রম কোনো অপরাধের বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য যে স্থানে বিচার কার্য পরিচালনা করেন সেই স্থানকেই বিচারালয় বলা হয়। ধারা 20, ধারা 20। ধারা 21 সরকারি কর্মচারী, ধারা 14 পড়ছিলাম রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী বলতে কি বোঝায়? রাষ্ট্রের কর্মচারী বলতে বোঝায় সরকারের অধীনে, সরকারের অধীনে নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলে। সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে বোঝায় বাংলাদেশের সমগ্র অঞ্চলে অথবা বাংলাদেশের কোন অঞ্চলে অথবা বাংলাদেশে কোনো একটা অংশে কার্যনির্বাহী শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কি বলা হয়? সরকার বলা হয়। 19 জজ বা বিচারক, 20 বিচারালয়, 21 সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলতে কি? প্রায় সেম জিনিস, একই জিনিস, একই জিনিস, প্রায় সবগুলা একই জিনিস। সরকারি কর্মচারী বলতে কি বোঝায়? সরকারি কর্মচারী বলতে নিম্ন বর্ণিত ব্যক্তিগণকে বোঝায়, নিম্ন বর্ণিত ব্যক্তিগণকে বোঝায়। বাংলাদেশের সামরিক বা বিমান বা নৌবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার কাদেরকে বোঝানো হয়? সরকারি কর্মচারী। বাংলাদেশের সামরিক বাহিনীর, নৌবাহিনীর বা বিমান বাহিনীর যে প্রত্যেক যে কমিশন প্রাপ্ত অফিসার থাকেন তাদেরকে কি বলা হয়? সরকারি কর্মচারী। আমরা তো জানি বিভিন্ন ধরনের কর্মকর্তা, তারা কমিশন প্রাপ্ত যারা অফিসার তারা তো বড় বড় কর্মকর্তা, কিন্তু বইয়ের ভাষায়, আইনের ভাষায় কি? সরকারি কর্মচারী। তারপর প্রত্যেক জজ বলতে সেই ব্যক্তি যিনি একাকী বা কোনো সমষ্টি, ব্যক্তি সমষ্টির একজন সদস্য রূপে বিচার কার্য পরিচালনা করার জন্য আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত। এদেরকেও সরকারি কর্মচারী বলা হয়। কি বলা হয়? সরকারি কর্মচারী বলা হয়। বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে বিচারালয়ের প্রত্যেক কর্মচারী যারা আইন বা তথ্য সংক্রান্ত বিভিন্ন কার্য সম্পাদন করেন, তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্ট প্রদান করেন, দলিল প্রণয়ন করেন, দলিল সংরক্ষণ করেন, তদন্ত রিপোর্ট সংরক্ষণ করেন,
অর্থাৎ আইনের যে বিভিন্ন কার্যাদি আছে এই কার্যাদি যারা পালন করেন বা এই কার্যাদি যারা দায়িত্বে থাকেন তাদেরকে কি বলা হয়? সরকারি কর্মচারী বলা হয়। বিচারালয় বা সরকারি কর্মচারীকে সহায়তাকারী জুরি, অ্যাসেসর বা পঞ্চায়েত সদস্যকেও কি বলা হয়? সরকারি কর্মচারী বলা হয়। পদাধিকার বলে যিনি কোনো ব্যক্তিকে আটক করতে বা আটক রাখতে পারেন এমন ব্যক্তিকে কি বলা হয়? সরকারি কর্মচারী বলা হয়। পুলিশ অফিসার বলতে পারেন এখানে। এখানে যেটা বলা আছে সেটা আপনি পুলিশ অফিসার হিসেবে গণ্য করতে পারেন, যারা সরকারি আইন বলে বা পদাধিকার বলে ক্ষমতা বলে কি করতে পারেন? কোনো ব্যক্তিকে আটক করতে পারেন বা আটক রাখতে পারেন এমন ব্যক্তিকে কি বলা হয়? সরকারি কর্মচারী বলা হয়। আরো বিভিন্ন ধরনের সরকারি কর্মচারী আছে, এদেরকেও কি করা হয়? সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা হয়। পৌর কমিশনার, পৌর কমিশনার একজন সরকারি কর্মচারী হিসেবে গণ্য করা যায়। উদাহরণস্বরূপ নিতে পারেন পৌর যে কমিশনার আছে এরাও কি সরকারি কর্মচারী। আপনার ভোটার তালিকা যারা প্রস্তুত করে, প্রকাশ করে, সংরক্ষণ করে, সংশোধন করে বা কোনো নির্বাচন বা কোনো নির্বাচনের অংশ বিশেষ পরিচালনার জন্য যারা ক্ষমতা প্রদত্ত হয় তারাও কি সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয়। এত বিষয় দরকার নাই, আমরা শুধু মনে রাখি সরকারি কর্মচারী বলতে কি বোঝায়, এই 2, 4 জন 5 জন ব্যক্তিকে সরকারি কর্মচারী বলে। এগুলো প্রশ্ন আসবে না। ধারা 21 এটুকুই মনে রাখেন। ধারা 1, ধারা 1-এ বলা আছে দণ্ডবিধি আইনের পরিস্থিতি এবং কার্যকারিতার সীমা। ধারা 2-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের জন্য তিনি দণ্ডিত হবেন। ধারা 2। ধারা 3-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 88, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ধারা 5-এর 2। ধারা 12-তে বলা আছে জনসাধারণ বা জনগণ। ধারা 14-তে বলা আছে রাষ্ট্রের কর্মচারী। ধারা 17-তে বলা আছে সরকার। ধারা 19-এ বলা আছে বিচারক বা জজ। ধারা 20-এ বলা আছে বিচারালয়। ধারা 21-এ বলা আছে সরকারি কর্মচারী। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22, ধারা 22 থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা আছে। তবে ধারা 14, ধারা 17, ধারা 19, ধারা 20, ধারা 21 এগুলাও শর্ট প্রশ্ন আসতে পারে। ধারা 22 স্থাবর সম্পত্তি অথবা অস্থাবর সম্পত্তি দুইটারই সংজ্ঞা। স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি দুইটার সংজ্ঞা ধারা 22। স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়? স্থাবর সম্পত্তি যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। যেমন ভূমির সাথে লেগে থাকা কোনো বিল্ডিং। ভূমি, ভূমি এমন একটা সম্পত্তি, জমি এমন একটা সম্পত্তি যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। কিন্তু আপনি যদি ইয়ে করেন, আমার কলম, আমার টাকা, আমার মানি ব্যাগ, আমার শার্ট প্যান্ট, এগুলাও কি? এগুলাও তো আমার সম্পত্তি। এগুলো আপনি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করতে পারেন। এগুলা কি? অস্থাবর সম্পত্তি। আমার কম্পিউটার, আমার ল্যাপটপ, আমার টেবিল, আমার ওয়ার্ডরোব, আলমারি, এগুলা কি? এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যাবে। যেই জিনিসটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় সেটা অস্থাবর সম্পত্তি। আর যেই জিনিসটা বা যেই সম্পত্তিটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না সেটা অস্থাবর সম্পত্তি। সেটা অস্থাবর, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, সেটা স্থাবর সম্পত্তি। আর যেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় সেটা হলো অস্থাবর সম্পত্তি। ধারা 22 জমি বা ভূমির সাথে, জমি বা ভূমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত, স্থায়ীভাবে সংযুক্ত যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না তাকে কি বলা হয়? স্থাবর সম্পত্তি বলা হয়। এখন ভূমির সাথে কি বলা হয়েছে? স্থায়ীভাবে সংযুক্ত, অস্থায়ী না। এখন জমিতে যদি ফসল উৎপাদন করা হয় সেই ফসল কি স্থায়ীভাবে সংযুক্ত? স্থায়ীভাবে কি সংযুক্ত না। এখন দেখা গেল যে ভূমির সাথে একটা তাল গাছ আছে, তাল গাছটা কি স্থায়ীভাবে সংযুক্ত, কিন্তু একসময় তাল গাছটাও তো অস্থায়ী হতে পারে। যদি তাল গাছটা কেটে ফেলা হয়, যদি কেটে ফেলা হয় তখন কি সেটা আবার স্থাবর সম্পত্তি হয়ে যাবে, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর যোগ্য হবে। অথবা দেখা গেল তাল গাছের যে ফল আছে, তাল গাছের ফল কি আজীবনের জন্য থাকবে? সেটা পড়বে না, সেটা পড়বে, পাড়া যাবে,
কাটিয়ে নেওয়া যাবে, এগুলা কি অস্থাবর হবে। কিন্তু তাল গাছটা যদি ভূমির সাথে সংযুক্ত থাকে স্থায়ীভাবে, সেটা স্থাবর। ভূমির সাথে যদি জমি থাকে, বিল্ডিং থাকে, ভূমির সাথে জমি আছে, বিল্ডিং আছে, ঘর আছে, এগুলা কি স্থাবর সম্পত্তি। ভূমি নিজেই স্থাবর সম্পত্তি, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। কিন্তু ভূমির উপর উৎপাদিত যে ফসল আছে, যে উৎপন্ন করা যে ফসল আছে, ফসলগুলা কি অস্থাবর সম্পত্তি, এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়। যেমন ভূমিতে উৎপাদিত ফসল কি করা হয়, বাড়িতে নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে আসার পর বিভিন্ন প্রসেসিং এর পর কি করা হয়, হাট বাজারে ওঠানো হয়, হাট বাজারে ওঠানো হয় কিসের জন্য, বিক্রির জন্য। এটা কি অস্থাবর সম্পত্তি। তো স্থাবর সম্পত্তি বলতে বোঝায় জমি বা ভূমির সাথে স্থায়ীভাবে স্থায়ীভাবে সংযুক্ত কোনো বস্তু বা কোনো সম্পত্তি, যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, তাকেই বলা হয় স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় জমি বা ভূমির সহিত স্থায়ীভাবে সংযুক্ত নয়, স্থায়ীভাবে সংযুক্ত নয় এরূপ কোন সম্পত্তি, যা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরযোগ্য অথবা স্থানান্তর করা যায়, এ সকল সম্পত্তিকে কি বলা হয়, অস্থাবর সম্পত্তি বলা হয়। ধারা 22, ধারা 22, ধারা 23, ধারা 23, অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। অন্যায় লাভ অথবা অবৈধ লাভ, অন্যায় ক্ষতি অথবা অবৈধ ক্ষতি। অন্যায় লাভ বলতে কি বোঝায়, যেটা আমার জন্য প্রাপ্য না সেটা আমি পাইছি, যেটা আমার জন্য আসলে প্রাপ্য না সেটা আমি মনে করেন যে পাইছি, সেটা হলো কি অন্যায় লাভ। আইনের ভাষায় কোন সম্পত্তিতে আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও সেই সম্পত্তির লাভ বা অর্জন করাকে কি বলা হয়, অন্যায় লাভ বলা হয় বা অবৈধ লাভ বলা হয়। ধারা 23, ধারা 22 বলছে স্থাবর অস্থাবর সম্পত্তি, ধারা 23 অন্যায় লাভ, অন্যায় ক্ষতি অথবা অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। অর্থাৎ যে সম্পত্তির উপর আপনার কোনো অধিকারই নাই, এরূপ যদি কোনো সম্পত্তি পান, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, চলতেছেন, ঘোরাফেরা করতেছেন, কোন একটা ব্যক্তির কি করলেন, এটা আংটি কুড়ায় ফেলেন, এটা কি আপনার কোনো হক আছে? আপনার হক নাই, আপনার আইনানুগ কোনো অধিকার নাই। ওই আংটির উপরে স্বর্ণের রিং হোক বা ডায়মন্ডের হোক বা অন্য কোনো সম্পদের হোক, আপনি যেটাই পাইলেন সেটার উপরে কি আপনার অধিকার নাই, আপনার অধিকার নাই, কিন্তু আপনি পাইছেন, আপনি নিয়েও নিছেন। ঠিক আছে, এইটা হবে আপনার অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। আবার দেখা গেল যে আপনার একটা অধিকার আছে, আপনার মনে করেন যে একটা জিনিসের উপর অধিকার আছে, আপনার মনে করেন ছোটবেলা থেকে একটা গরু পালছেন, আপনি একটা গরু বা ছাগল বা আপনার পোষা অন্য কোনো একটা প্রাণী আছে, সেটা মনে করেন যে আপনি লালন পালন করছেন, বড় করছেন, বিক্রি করবেন, লাভবান হবেন, টাকা পয়সা পাবেন। এখন কোনো একটা ব্যক্তি যদি সেটা মারা ফেলে বা চুরি করে নিয়ে যায়, সেটা কি হলো, আপনার ক্ষতি হলো, অন্যায় ক্ষতি, অন্যায় ক্ষতি। ধারা 23, কোন সম্পত্তিতে আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও বা কোনো সম্পত্তিতে আইনানুগ অধিকার না জেনেও যদি সেই সম্পত্তি কোনো ব্যক্তি লাভ করেন বা অর্জন করেন, তাহলে সেই লাভ করাকে বা অর্জন করাকে অন্যায় লাভ বা অবৈধ লাভ বলে। আর অন্যায় ক্ষতি অথবা অবৈধ ক্ষতি বলতে বোঝায় কোন সম্পত্তিতে আইনানুগ অধিকার থাকা সত্ত্বেও সেই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করাকে অন্যায় লাভ বলা হয়। দেখা গেল দুই ভাইয়ের সম্পত্তি আছে, বাপের সম্পত্তি আছে 10 ডিসি, এখন বাপে করছে কি একজনকে দিয়ে দিছে, দুই ভাইয়ের একজনকে দিয়ে দিছে আর একজনকে দেয় নাই, তাহলে তার কি হলো, অন্যায় ক্ষতি হইলো। কারণ অন্যায় ক্ষতি ওই সময় হবে যখন আইনানুগ অধিকার থাকবে, আইন বলে সে ক্ষমতা প্রাপ্ত হয় আর সে জিনিসটা পায়। বাপের যখন 2 বাটা থাকবে, 10 ডিসি যদি জায়গা থাকে, তাহলে একজন পাবে 5 ডিসি আর একজন পাবে 5 ডিসি। এখন দেখা গেল একজনকে দিছে 3 ডিসি, একজনকে দিছে 7 ডিসি, সেটাও কি অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। অন্যায় একজনের পক্ষে অন্যায় লাভ, একজনের পক্ষে অন্যায় ক্ষতি। কারণ আইনানুগ অধিকার একজনের নাই, সে পাইছে, বেশি পাইছে, আবার আইনানুগ অধিকার একজনের আছে, সে কম পাইছে, একজনের হয়েছে কি অন্যায় লাভ আর একজনের অন্যায় ক্ষতি। ধারা 23, দুইটাই কি, একজনের আইনানুগ অধিকার আছে, একজনের আইনানুগ অধিকার না থাকা সত্ত্বেও কি করছে, সে ওই সম্পত্তি অর্জন করছে বা লাভ করছে, তাকেই বলা হয় অন্যায় লাভ। আর যে অধিকার থাকা সত্ত্বেও পায় নাই, তার হয়েছে কি অন্যায় ক্ষতি হয়েছে। আইনানুগ অধিকার থাকা সত্ত্বেও যে অর্জন করতে পারে নাই, হারায় ফেলছে বা সে বঞ্চিত হয়েছে, তাকে অন্যায় ক্ষতি বলে। ধারা 23,
তাহলে ধারাকে বলা হয়েছে পরিচিতি এবং কার্যকারিতার সীমা 1860 সালের 45 নং আইন। 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধি আইনে মোট অধ্যায় আছে 43টি। আমরা আজকে পড়ছি 1 নম্বর অধ্যায় ধারা 1 থেকে ধারা 5। আর 2 নম্বর অধ্যায় বলা হয়েছে ধারা 6 থেকে ধারা 52 ক। ধারা 6 থেকে ধারা 52 ক। ধারা একে বলা হয়েছে পরিচিতি কার্যকারিতার সীমা। ধারা 2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ করে তাহলে তার বিচার করা যাবে, তিনি দণ্ডিত হবেন, তিনি তিনি অপরাধী হবেন এবং বিচার শেষে তিনি দণ্ডিত হবেন। ধারা 2। ধারা 3 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। কখন করা যাবে? ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা অনুযায়ী যখন ওই ব্যক্তি দেশে আসবে। ওই ব্যক্তি যখন দেশে আসবে, দেশে যখন নামবে, তিনি যেখানে নামবে সেখানেই তার বিচার করা যাবে, সেখানেই তার অনুসন্ধান করা যাবে। ধারা 3 মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। ধারা 5-2। ধারা 12-তে বলা হয়েছে জনসাধারণ বা জনগণ। ধারা 14-তে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী। ধারা 17-তে বলা হয়েছে সরকারি। ধারা 17-তে বলা হয়েছে ধারা 14-তে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী। ধারা 17-তে সরকার। ধারা 17-তে সরকার। ধারা 19-এ বিচারক বা জজ। ধারা 20-এ বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22-এ বলা হয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24 অসাধুভাবে অসাধুভাবে অসাধু বলতে বোঝায় কোনো ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির অবৈধভাবে ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে সেই ব্যক্তি উক্ত কাজ অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। তাহলে অসাধুভাবে বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি দণ্ডবিধির আপনি দণ্ডবিধির যে আইনটা যে পড়বেন, দণ্ডবিধির আইন পাশাপাশি আপনার সবকিছুই পাশাপাশি মনে হবে যে এটা অবৈধ লাভও হইতে পারে, আবার অবৈধ একজনের ক্ষতিও হতে পারে, আবার দেখা যায় অসাধুভাবে, এগুলো প্রায় সেম 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 জিনিস। আপনাকে বুঝে নিতে হবে জিনিসটা কি বলছে, আপনাকে সেটা বুঝে নিতে হবে। ধারা 24 কোন ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে। এখন অবৈধ লাভ যেটা 23 ধারায় বলা আছে, ঠিক আছে? 23 ধারায় যেটা বলা আছে কোনো ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির অবৈধভাবে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, সেটাও তো 23 ধারাতেই বলা আছে। কোনো কিছু করলে কোনো কিছু করলে সেই ব্যক্তি উক্ত কাজ অসাধুভাবে করেছে বলে গণ্য হবে। এখন দেখা গেল কোনো, মনে করেন দুই ভাইয়ের ভিতরে, প্রথমে যে বললাম দুই ভাইয়ের ভিতরে সম্পত্তি 10 ডিসি 5 ডিসি 5 ডিসি করে ভাগ করে দেওয়ার কথা। এখন বাপে যদি একজনকে 3 ডিসি দেয়, একজনকে 7 ডিসি দেয়, তাহলে বাপে সেই কাজটা কি করছে? অসাধুভাবে করছে। অসাধু ভাবে করছে। অসাধুভাবে কি জন্য হলো? কারণ কোনো ব্যক্তির অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির অবৈধভাবে ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটা করছে কি? বাপে করছে। কাজটা বাপে করছে, তাহলে বাপটা কি করছে? অসাধুভাবে কাজটা সম্পন্ন করছে। ধারা 24। ধারা 24 এখানে লাভ হয়েছে কার? একজনের লাভ হয়েছে অবৈধ লাভ, একজনের কি হয়েছে? অন্যায় ক্ষতি বা অবৈধ ক্ষতি। কথা কি বোঝা গেল? ক্লিয়ার? এনামুল ভাই, জাকারিয়া ভাই, আবু তাহের ভাই, কথা কি বোঝা গেল না বুঝতে কোনো সমস্যা হয়? বুঝতে পারছি স্যার। এই যে দেশে তো অবৈধ লাভ, আবার এনে অসাধু। তেইশে এটা অবৈধ লাভ, অন্যায় লাভ বা অবৈধ ক্ষতি, অন্যায় ক্ষতি। আর 24-এ অসাধুভাবে। জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমি যে বারবার বলতেছি, মনে করেন যে বাপের আছে 10 ডিসি জায়গা, ভাগ করে দেওয়ার কথা দুই ভাইকে। কতটুক করে? 5 ডিসি 5 ডিসি করে, তাই তো পায় নাকি? হুম 5 ডিসি হুম করে পায় না? এখন বাপে মনে করেন যে একজনকে ভালোবাসে বেশি, দিল 3 ডিসি 7 ডিসি। আর একজনকে একটু কম ভালোবাসে, তাকে দিল মনে করেন যে 3 ডিসি। এখন একজনের কি হলো? অবৈধ লাভ হলো, কারণ আইনানুগ অধিকার নাই, ও পাবে 5 ডিসি, পাইছে 7 ডিসি।
সেটা হলো ওর অন্যায় লাভ বা অবৈধ লাভ। আরেকজনের পাওয়ার কথা ছিল 5 ডিসি, সে পাইলো 3 ডিসি, তার কি হলো? অবৈধ ক্ষতি হইলো, অন্যায় ক্ষতি হইলো। তার অন্যায় ক্ষতি হলো, কারণ তার আইনানুগ অধিকার আছে, 5 ডিসি পাওয়ার তার অধিকার আছে, কিন্তু সে পাইলো না। এই যে সে পাইলো না, সেটা হলো অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি। আর যে পাইলো সে হলো অন্যায় লাভ, অন্যায় অন্যায় লাভ বা অবৈধ লাভ। এখন এই যে বাপে দিল, একজনকে 3 ডিসি, একজনকে 7 ডিসি, এখানে বাপ যে কাজটা করলো, বাপটা হলো অসাধুভাবে কাজ করলো, একজনের লাভ করলো আর অপর একজনের কি করলো? ক্ষতি করলো। এইটা হলো বাপের এই কাজটা হলো অসাধুভাবে কাজ। কথা কি ক্লিয়ার, বোঝা গেল? এখন বুঝতে পারছি, মানে অসাধু হইলো তার বাপ আর অবৈধ লাভ হইলো তার সন্তান। হ্যাঁ, একজনের একজনের কি তার সন্তান তো দুইটা, একজনের হয়েছে হুম, অবৈধ লাভ, একজনের হয়েছে অবৈধ ক্ষতি বা অন্যায় লাভ অন্যায় ক্ষতি। কিন্তু বাপে যে কাজটা করছে, বাপের কাজটা অসাধুভাবে অসাধু। করা হয়েছে। বাপ কাজটা করছে কি? অসাধুভাবে কাজটা করছে, এই কাজটা অসাধুভাবে হয়েছে। ধারা 24। বোঝা গেল না? বুঝতে আর কোনো সমস্যা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ধারা একে বলা হয়েছে অত্র আইনের পরিস্থিতি এবং কার্যকারিতার সীমা। ধারা 2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ করে তাহলে সে অপরাধের কি হবে? এটা তো আমাদের সবারই জানার কথা। সে অপরাধটার বিচার হবে, অনুসন্ধান হবে, তদন্ত হবে, তারপর বিচার শেষে কি হবে? ওই ব্যক্তি দণ্ডিত হবে। ধারা 3 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির অপরাধের বিচার বাংলাদেশে করা হবে। 12 ধারায় বলা হয়েছে জনসাধারণ বা জনগণ। 14 ধারায় বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী। 17 ধারায় সরকার। 19 ধারায় বিচারক বা জজ। 20 ধারায় বলা হয়েছে বিচারালয়। 21 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী। 22 ধারায় বলা হয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি। 23 ধারায় বলা হয়েছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি। 24 ধারায় বলা হয়েছে অসাধুভাবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির অবৈধ লাভের জন্য অথবা কোনো অপর কোনো ব্যক্তির অবৈধ ক্ষতি করার জন্য এমন কোনো কাজ করে বা এই উদ্দেশ্যে যদি কোনো কাজ করে তাহলে তার সেই কাজটা অসাধুভাবে করা হয়েছে বলে গণ্য হবে। ধারা 24। ধারা 25 প্রতারণামূলক ভাবে। ধারা 24-এ পড়লাম অসাধুভাবে, ধারা 25 প্রতারণামূলক ভাবে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সহিত প্রতারণা করার উদ্দেশ্যে কোনো কিছু করলে সেই ব্যক্তি উক্ত কাজ প্রতারণামূলক ভাবে করেছে বলে গণ্য হবে। ধারা 25। ধারা 25-এর যে কথাটা বলা আছে, মানে সংজ্ঞার ভিতরে যা আছে, মূল যে কথাটা প্রতারণামূলক ভাবে, একই কথাই বলা আছে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে প্রতারণা করার উদ্দেশ্য, তার উদ্দেশ্য থাকবে কি? প্রতারণা। আর অসাধুভাবে এখানে কথা বলা আছে কোনো ব্যক্তির উপকার হবে আর কোনো ব্যক্তির ক্ষতি হবে, অর্থাৎ কোনো ব্যক্তির অন্যায় লাভ হবে, কোনো ব্যক্তির অন্যায় ক্ষতি হবে। এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে বা কোনো কার্য সম্পাদন করে তাহলে সেই তার কাজটি অসাধুভাবে করা হয়েছে বলে গণ্য হবে। আর 25 ধারার ক্ষেত্রে প্রতারণামূলক ভাবে, সেটা হলো যদি কোনো ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির সাথে এমন কোনো কাজ করে তাহলে ওই ব্যক্তি প্রতারণামূলক ভাবে কাজটি সম্পন্ন করেছে বলে গণ্য হবে। ধারা 25। ধারা 25। প্রতারণার তো আরো ধারা আছে। প্রতারণা 415-র ওইদিকে ধারা আছে। 415, 416, 17, 18, 19, 20, এগুলা সব প্রতারণার ধারা। কথা বুঝতে পারছেন? সামনে ইনশাল্লাহ যখন যাব তখন আমরা এগুলা পড়বো, তখন আমরা এগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। তাহলে আমরা এটুকুই জানবো, জানার চেষ্টা করব যে প্রতারণামূলক ভাবে বলতে কি বোঝায়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সাথে প্রতারণা করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করে বা এমন কোনো কিছু করে যাতে সেই ব্যক্তি উক্ত কাজ প্রতারণামূলক ভাবে করেছে বলে গণ্য হয়। ধারা 25। সামনের দিকে আর যাব? না স্যার, এই পর্যন্তই থাকুক। ধারা কিন্তু অলরেডি 12-13টা মনে হয় হয়েছে, কি বেশি মনে হয়?
না, এগুলা সমস্যা হইব না। হ্যাঁ, এগুলা ইনশাল্লাহ সমস্যা হবে না, কারণ আপনার ওই ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারার 55 ধারাতেই মনে করেন যে 11-12টা। কথা বোঝা গেল? দণ্ডবিধি হুম। পড়তে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে, আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আমার সর্বাত্মক দিয়ে ভালো করে বোঝানোর জন্য। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দণ্ডবিধি যদি বুঝতে যদি না পারেন তাহলে কিন্তু অ্যান্সার করতে খুবই কষ্ট হবে। যদি বুঝতে না পারেন বারবার বলবেন, আমি বারবার বোঝানোর চেষ্টা করব, বিভিন্ন উদাহরণ দিয়ে যদি পারি উদাহরণ সহ আমি বোঝানোর চেষ্টা করব। তবে না বুঝা কেউ যাবেন না, না বুঝা কেউ যাবেন না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা একটু এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। এমসিকিউ, এখানে এক ধারা থেকে মোটামুটি 20-22 ধারা পর্যন্ত যে এমসিকিউ আসার সম্ভাবনা আছে বা আসতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে দণ্ডবিধি আইনের সঠিক শিরোনাম হিসেবে অভিহিত হবে নিম্নের কোনটি? বাংলাদেশ দণ্ডবিধি, দণ্ডবিধি, ভারতীয় দণ্ডবিধি, পেনাল কোড। 1 নাম্বার এমসিকিউ, বাংলাদেশের প্রেক্ষিতে দণ্ডবিধি আইনের সঠিক শিরোনাম, অর্থাৎ দণ্ডবিধি আইনটা কি, কি আইন, কি আইন নামে পরিচিত হবে? বাংলাদেশ দণ্ডবিধি, শুধু দণ্ডবিধি, ভারতীয় দণ্ডবিধি, অথবা পেনাল কোড? শুধু দণ্ডবিধি, আমরা তো পড়ছিলামই দণ্ডবিধি আইন। একবারও কি বলছি যে বাংলাদেশ দণ্ডবিধি বা ভারতীয় দণ্ডবিধি অথবা পেনাল কোড? এটা দণ্ডবিধি। 2 নাম্বার এমসিকিউ, দণ্ডবিধি আইনের সর্বমোট অধ্যায় কতটি? 15টি, 20টি, 22টি, 23টি? 23টি। দণ্ডবিধি আইন কত সালে প্রবর্তিত হয়? 1898, 1872, 2002, 1860? 1860। দণ্ডবিধি আইন বাংলাদেশে কত সালের কত নং আইন? 1860 সালের কত নম্বর আইন? 45। 45 নং আইন। দণ্ডবিধি আইন সমগ্র বাংলাদেশে কার্যকর হবে কত ধারায়? 2 ধারা নাকি? ধারা 2 না 3? এক, এক ধারায়। এক ধারায় বলা আছে কার্যকারিতার সীমা আর পরিচিতি। বাংলাদেশের অভ্যন্তরে দণ্ডবিধির অধীনে কোন অপরাধের শাস্তি বাংলাদেশের অভ্যন্তরে হবে? কত ধারা? ধারা 1, ধারা 2, ধারা 3, ধারা 4? 2 ধারা। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই ব্যক্তির আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য হবে কত ধারা? ধারা 1, 3 ধারা। ধারা 2, ধারা 3, ধারা 4? ধারা 3। দণ্ডবিধি আইনে জনগণ কত ধারা? ধারা 10, ধারা 12, ধারা 14, ধারা 17? 17। একটা 12। গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব, এমসিকিউ। দণ্ডবিধি আইন অনুসারে পুরুষ বলতে কত বছরের বয়স্ক ব্যক্তিকে বোঝায়? পুরুষ 18, 14 বছর, 21 বছর, যে কোনো বয়সের পুরুষ? আর 21 নাকি? 18 21ই তো। পুরুষ বলতে যে কোনো বয়সের পুরুষ। ও। আমরা যেমন ও। নারী পড়ছিলাম যে কোনো বয়সের নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 2-এর 6।
না? হ্যাঁ, ছ। যে কোনো বয়সের নারী, ঠিক সেম। এখানে বলা আছে পুরুষ। পুরুষ বলতে বোঝায় যে কোনো বয়সের পুরুষ। জজ বলতে বোঝায়, জজ বা বিচারক কত ধারা? ধারা 14, ধারা 17, ধারা 19, ধারা 20। বিচারক। জজ হলো 19। 19। সরকারি কর্মচারী ধারা কত? 17, 19, 21। 21। রহিম করিমকে অবৈধ লাভের উদ্দেশ্যে কোনো কাজ করলে কাজটি কি কাজ হিসেবে গণ্য হবে? প্রতারণামূলক ভাবে, অসাধু ভাবে, অন্যায় লাভের উদ্দেশ্যে, অন্যায় ক্ষতি। অন্যায় লাভ, অন্যায় ক্ষতি। কি বলছেন আবার বলেন স্যার। রহিম করিমের লাভের উদ্দেশ্যে যদি কোনো কাজ করে তাহলে তার কাজটি কি হিসেবে গণ্য হবে? সেটা অন্যায়। অন্যায় লাভ, অন্যায় ক্ষতি, অসাধুভাবে অথবা প্রতারণামূলক ভাবে। অসাধু ভাবে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো উদ্দেশ্যে কাজ করে যাতে কোনো ব্যক্তির ক্ষতি হয় অথবা অপর কোনো ব্যক্তির অন্যায় লাভ হয়, তাহলে সেই কাজটি অসাধুভাবে করা হয়েছে বলে গণ্য হবে। আর প্রতারণা, যেটা 25 ধারা, সেটা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্যে, যদি কোনো ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্যে কোনো কিছু করে তাহলে সেই ব্যক্তির কাজটি প্রতারণামূলক ভাবে করা হয়েছে বলে গণ্য হবে। ধারা 25। বোঝা গেল? আগামীকালকে ইনশাল্লাহ এই দ্বিতীয় অধ্যায়, আগামীকালকে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব, ধারা 52 ক পর্যন্ত। তারপরে অধ্যায় ধরবো তৃতীয়। তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টা হবে ধারা 53 থেকে ধারা 75। এখানে 5-6টা ধারা গুরুত্বপূর্ণ আছে। এই ধারাগুলো ইনশাল্লাহ পড়াবো। আমরা অধ্যায় অনুযায়ী পড়াবো, অধ্যায় অনুযায়ী ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অধ্যায় 4। অধ্যায় 4টা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময়ই প্রশ্ন হয়। ধারা 76 থেকে ধারা 106 পর্যন্ত। ধারা 76 থেকে ধারা 106। আর দণ্ডবিধি পড়তে মজা লাগবে যদি বুঝতে পারেন, অনেকটাই মজা লাগবে। আর সকালের ক্লাসটা ইনশাল্লাহ 7টা 50। পিতামাতার ভরণ পোষণ আইন 2013। পিতামাতার ভরণ পোষণ আইন 2013। সবাই ইনশাল্লাহ ক্লাসে থাকার চেষ্টা করবেন। যদি ডিউটি হয়, ডিউটির ফাঁকে যদি থাকতে পারেন ভালো, যদি না থাকতে পারেন সমস্যা নাই, ভিডিও হয়, ভিডিও ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো, দেখতে পারবেন। আর এই ধারা 1 থেকে ধারা 25 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই স্যার। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।